স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সামিয়া জান্নাহ। যে কোনো মূল্যে মাওলানা সাদ কান্ধলভিকে বাংলাদেশে আসার অনুমতি ও এবারের ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিতের এক দফা দাবি জানিয়েছেন তার অনুসারীরা। সকাল থেকে কাকরাইল মসজিদ ও আশপাশে অবস্থান নেন তাবলিগ জামায়াতের সাদপন্থী মুসল্লিরা। আগামী 2 সপ্তাহ কাকরাইল মসজিদে অবস্থানের ঘোষণা দেন তারা। কাকরাইলের মাকরাজ মসজিদের নিয়ম অনুযায়ী 14 দিন থাকবে সাদপন্থীরা আর 28 দিন থাকবে জুবাইরপন্থীরা। এর ধারাবাহিকতায় শুক্রবার সকালে প্রবেশ করেন সাদপন্থীরা। পূর্ব ঘোষণা দিয়েই সকাল থেকে মসজিদ ও আশেপাশের এলাকায় অবস্থান নেন তারা। শোরায়ে নেজাম ওনারা 28 দিন এটাকে ব্যবহার করে, তারপর আবার আমাদের 14 দিন ছেড়ে দেয়। কিন্তু তারা 5 তারিখে যে ডিক্লেয়ার দিছিল যে এটা আমাদের, এই জন্যে এটা আজকে আমাদের এটা ছেড়ে দিছে ভাইরা সুন্দর মতো, আমরা সুন্দর মতো এটাকে এখানে নামাজ পড়লাম। যে কোনো মূল্যে মাওলানা সাদ কান্ধলভির বাংলাদেশে আসার অনুমতি ও এবারের ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিতের এক দফা দাবি জানান তারা। সাদ সাহেব দামাত বারকাতুহুমের বয়ানকে কাটপিস করে মানুষের ময়দানে সরিয়ে দিয়েছেন এবং এর দ্বারা যে একটা ভুল বুঝাবুঝি হয়েছে, আমরা ওলামায়ে কেরামদের সম্মান করি, তারা আমাদের মাথার তাজ, তারা ভুল সংশোধন আমাদের করে দিবেন, এটা আমরা আশা করি। যে হেফাজতের কিছু ওলামায়ে কেরাম আর কি, এরা মাঝখানে এসে এই ভেজালটা লাগাইছে। এই ভেজালটা তার লাগাইছে, উভয় আগে একসাথে আমরা মেহনত করছি, এক প্লেটে খাইছি, আমরা একসাথে সফর করছি। মাঝখানে কিছু ওলামায়ে কেরাম যারা তবলিগে চিল্লা গাছ তালিম, এরা কিছুই সময় দেয়নি এই রাস্তায়, এরা বিভিন্ন ধর্ম ব্যবসা করতেছে, এরা ভিতরে ঢুকে তবলিগের মধ্যে ভেজালটা লাগাইছে। আমরা চাই না এরকম দ্বন্দ্ব, আমরা চাই সমস্ত মুসলমান এক হোক, এক হয়ে আমরা এরকম দাওয়াতের মেহনত করব। জুমার নামাজের আগ পর্যন্ত কাকরাইল মসজিদের আশেপাশের এলাকায় জোরালো অবস্থান নেন মাওলানা সাদের অনুসারীরা। জুম্মার পর মসজিদে ফিরে যান তারা। এদিকে কাকরাইল এলাকায় এই অবস্থানকে কেন্দ্র করে সকাল থেকেই আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে 5 নভেম্বর রাজধানীর সরওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ করে মাওলানা জুবাইর অনুসারী আলেম ওলামারা। সে সময় তারা মাওলানা সাদকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। 2017 সালের নভেম্বরে দুপক্ষের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্যে রূপ নেয়। কাকরাইলে দুদল কর্মীর চরম বিরোধ সৃষ্টি হওয়ায় গেল 7 বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদে নিয়মতান্ত্রিক অবস্থান থাকে দুই পক্ষের। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। অতীতের পুনরাবৃত্তি ঠেকাতে রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে সংস্কার দরকার, আর এই সংস্কারের মধ্য দিয়েই জুলাই অভ্যুত্থানের রক্তের ঋণ শোধ করার চেষ্টা করা হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক বদিউল আলম মজুমদার। সংস্কারের পর সবার ঐকমত্যের ভিত্তিতেই নির্বাচনী রোডম্যাপ তৈরি হবে বলেও জানান তিনি। জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 8ই আগস্ট থেকে যাত্রা শুরু হয় নতুন বাংলাদেশের। এরপরই শুরু হয় রাষ্ট্র সংস্কারের উদ্যোগ। এরই মধ্যে কাজ শুরু করেছে সংস্কার কমিশনগুলো। সংস্কার হবে নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে পুলিশ, জনপ্রশাসন, বিচার বিভাগ, দুদক সহ গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে। রাজনৈতিক বিশ্লেষক বদিউল আলম মজুমদারের মতে এসব সংস্কারের মধ্য দিয়েই তৈরি হবে নির্বাচনের রোডম্যাপ। নির্বাচনী পদ্ধতি, নির্বাচনী ব্যবস্থা এবং আমাদের প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক বিশৃঙ্খলা, ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছে। আমাদের সংবিধান নিয়ে অনেক প্রশ্ন, আমাদের ব্যাপক দুর্নীতি, দুর্বৃত্তায়ন, এইসব সমস্যার সমাধান করা দরকার। এই জন্যই অনেকগুলো সংস্কার দরকার। সংস্কার প্রস্তাব আমরা একত্রিত করছি, তা নিয়ে যে সংলাপ হবে, সংলাপ থেকে ঐক্যমত্য হবে, ঐক্যমত্য থেকে যে নির্বাচনী দিনক্ষণ নির্ধারিত হবে। তিনি বলেন, অতীতের পুনরাবৃত্তি ঠেকাতে এই সংস্কার দরকার। 1500 বেশি ব্যক্তির প্রাণহানি ঘটেছে, 30,000-এর মতো ব্যক্তি আহত হয়েছে। তো এখন এই রক্তের ঋণ যদি শোধ করতে হয়, তাহলে আমাদের পরিবর্তন আনতে হবে যাতে অতীতের পুনরাবৃত্তি আবার না ঘটে। তো সেই কাজটাই এখন চলছে। নিশ্চিত আমরা একটা ঐক্যমতে পৌঁছে অগ্রসর হতে পারব। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা সংস্কার কমিশনগুলোর। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, তাতে সবার আগে দরকার রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে সংস্কার। বিশেষজ্ঞরা বলছেন, এই সংস্কার কার্যক্রম যথাযথ না হলে যে স্বপ্ন নিয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেই স্বপ্নের পুরোপুরি বাস্তবায়ন সম্ভব নয়।
মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশ সংস্কারের মূল লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল বাংলাদেশ সংস্কারবাদী পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেন, সংস্কারমুখী গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক দল হিসেবে কাজ করবে এই দল। এ সময় জানানো হয়, সংস্কারবাদী পার্টির লক্ষ্য একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সামাজিক অর্থনৈতিক বৈষম্য ও দুর্নীতি দূর করা, প্রযুক্তি ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। দলটির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক সোহেল রানা মনে করেন, সংস্কারই পরিবর্তন এবং পরিবর্তনেই বাংলাদেশ। বলেন, সংস্কার হবে ব্যক্তি থেকে শুরু করে সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে। প্রতিটি নাগরিকের দায়িত্বই হবে নিজ নিজ অবস্থান থেকে সংস্কার কার্যক্রম শুরু করা, তবেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব। গণ অভ্যুত্থানই চূড়ান্ত বিজয় নয়, এমন মন্তব্য করে জুলাই আগস্ট আন্দোলনে আহত শিক্ষার্থীরা বলেছেন, মানুষের সব মৌলিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জাতীয় প্রেসক্লাবে জাতীয় মুক্তি কাউন্সিল আয়োজিত গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের স্মৃতিচারণ অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। তুলে ধরেন স্বজন হারানোর বেদনার কথা। বলেন, আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া অনেকেই এখন মানবেতর জীবনযাপন করছেন, পাননি কোনো সহায়তা। গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করারও দাবি জানান তারা। আমি আর বলতে পারবো না, আমার স্মৃতি আমি বুঝতে পারি। আমার সন্তান কাজে যাইতো, 1টা বাজলে ভাত খাইতে হইতো, যে সময় আজান দেয় তখন আমার কলিজার মধ্যে একটা চিপ মারে যে আমার সন্তান এখন খাইতে হইবে। আমি তো তাকাইতে থাকি, আমার সন্তান আমার কাছে আসে না। বর্তমানে যে সরকার আছে তার কাছে বিচার চাই। কত আশা বছর ছিল একটা ছেলের, কত আশা ছিল আপনার। কুইক রেন্টাল নামে পরিচিত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের অধীনে অন্তত 91টি চুক্তি হয়, আর এতে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের আমলে করা এই আইনে দায়মুক্তির বিধান বাতিলকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। গত 1.5 দশকে বিদ্যুৎ খাতের দুর্নীতি খতিয়ে দেখার পরামর্শ তাদের। আদেশের কপি পেলেই তা বাস্তবায়নের কথা জানিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা। জরুরি বিদ্যুৎ সরবরাহের কথা বলে 2010 সালে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন পাশ করে শেখ হাসিনা সরকার। এই আইনের আওতায় কোনো কাজ নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগ বন্ধ করে দেয়া হয় এবং চুক্তির বিষয়ে একক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা পান মন্ত্রী। তখন দ্রুতই দায়মুক্তির বিধান দুটি বাতিলের কথা বলা হলেও কয়েকবার বৃদ্ধি করে সবশেষ তা 2026 সাল পর্যন্ত নির্ধারণ করা হয়। প্রায় 14 বছর পর বৃহস্পতিবার বিধান দুটি বাতিল করে হাইকোর্ট। যে দুটো ধারা এখানে বাতিল করা হয়েছে, এই দুটো ধারা আসলে সংবিধানের সাথে সাংঘর্ষিক। টেকসই বিদ্যুৎ খাত গঠনে এই রায়কে ইতিবাচক বলে মনে করেন বিশ্লেষকরা। এগুলো কিনা মার্কেট প্রাইসের চেয়ে অনেক হাই রেটে করা হয়েছে এবং কম্পিটিটিভ প্রসেস মেনটেন করা হয়নি, সেইগুলোকে সরকার রিনেগোশিয়েট করতে পারেন তাদের সাথে ধাপে ধাপে। কিন্তু আমরা মনে করি যে এক্ষুনি কোনো চুক্তি বন্ধ করে দেওয়া না করে রিনেগোসিয়েশনের জন্য তাদেরকে চিঠি দেওয়া যেতে পারে এবং নতুনভাবে টার্মস কন্ডিশনসগুলো দেখা। এই বিধানের অপব্যবহারের মাধ্যমে রাজনৈতিক বিবেচনায় অনেক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে, তবে সব উদ্যোক্তা এতে জড়িত নয় বলে মনে করেন ব্যবসায়ীরা। আনসলিসিটেড অনেক প্রজেক্ট কিন্তু সরকার দিয়েছে বিভিন্ন উদ্যোক্তাকে, যাদের পলিটিক্যাল কোনো না কোনোভাবে কমিটমেন্ট ছিল। এই আনসলিসিটেড প্রজেক্টগুলো দেখা দরকার, কিন্তু আইপিপি কোম্পানি এবং যারা বিডিং প্রসেসের মাধ্যমে এসছে এরা কিন্তু ক্লিন। দ্রুতই এই আদেশ বাস্তবায়নের তাগিদও দেন তিনি। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা জানান, আদালতের রায়ের কপি পেলেই আদেশ বাস্তবায়ন করা হবে। আদালতের আদেশ পেলে তারপরে প্রয়োজনীয় আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিব আর কি। পাওয়ার ডিভিশনকে আমরা বলে দিচ্ছি যে আদেশটা জোগাড় করার জন্য আর কি। দেশে চাহিদার তুলনায় প্রায় 40% অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকায় সরকারকে বাড়তি ক্যাপাসিটি চার্জ বহন করতে হচ্ছে। এতে প্রতি বছর খরচ হচ্ছে অতিরিক্ত কয়েক হাজার কোটি টাকা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।
দীর্ঘসূত্রতা ও অনিয়মের গ্যারাকলে বন্ধ কেরানীগঞ্জের তেঘরিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ। সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলন ও বিক্ষোভের মুখে নতুন করে আলোচনায় আসে বিষয়টি। উপাচার্য বলছেন, আপাতত অস্থায়ী আবাসন ব্যবস্থা করে দীর্ঘমেয়াদী সমাধানের পথে হাঁটবেন তারা। সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তরে নেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের পরামর্শ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস। পরিত্যক্ত এই সবুজ প্রান্তরেই স্থবির হয়ে আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সুবিধার স্বপ্ন। শিক্ষার্থীদের পাঠদানে অত্যাধুনিক পরিবেশ নিশ্চিত করতে 2018 সালের 9 অক্টোবর নতুন ক্যাম্পাস স্থাপন, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প চালু হয়। অর্ধযুগের দীর্ঘসূত্রতায় নামমাত্র কাজেই বেড়েছে প্রকল্পের মেয়াদ। জুলাই অভ্যুত্থানের পর নতুন আন্দোলনে উত্তাল বিশ্ববিদ্যালয়। সেনাবাহিনীর হাতে কাজ হস্তান্তর সহ 5 দফা দাবি জানান শিক্ষার্থীরা। আমাদের দাবি হচ্ছে সেনাবাহিনীর হাতে হস্তান্তর হোক এবং অগ্রাধিকারের ভিত্তিতে হলগুলো হোক এবং হলগুলো হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের জন্য অস্থায়ী আবাসন হোক। আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ খুব দ্রুত শুরু হোক এবং এটাই আমাদের প্রশাসন সাহায্য করুক। তো আমরা হয়তো কষ্ট ভোগ করছি, কিন্তু পরবর্তী যারা আসছে তারা যেন এই ক্যাম্পাসটায় আবাসন সুযোগ কিংবা সুযোগ সুবিধা পায়। পুরান ঢাকার এই গিঞ্জি পরিবেশ থেকে দ্রুত বের হয়ে যেন দ্বিতীয় ক্যাম্পাসে আমরা মুভ অন করতে পারি। উপাচার্য জানালেন, নিয়ম মেনেই দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হচ্ছে। আপাতত অস্থায়ী আবাসনের দিকে এগোচ্ছেন তারা। তো এখন সবকিছুরই তো একটা প্রক্রিয়া আছে। এখন এই অবস্থায় আমরা সেনাবাহিনীর হাতে কীভাবে হস্তান্তর করব, এটা একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছিল। এজন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি, বুয়েটের বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি। পূর্ববর্তী কাজের দুর্নীতি ও ত্রুটি অগ্রগতিতে বিশেষ বাধা বলেও জানান তিনি। আমরা জিরোতে নেই, অনেক ক্ষেত্রে আমরা নেগেটিভে আছি। তো নেগেটিভ থেকে এসে আমাদের জিরোতে এসে তারপর আগাতে হবে, যে সেখানে দুর্নীতি হয়েছে যে অবস্থায়, ওই অবস্থায় তো ফার্দার কনস্ট্রাকশন করতে গেলে রিস্ক আছে। কী দুর্নীতি হয়েছে, এখন এর উপরে স্ট্রাকচার করা যাবে কি না, যদি না যায় তার সেই ত্রুটিটা কি, সেই ত্রুটিটার সংশোধন কি, তারপর সংশোধন করার পরে আমরা ফার্দার আগাতে পারি। প্রশাসনিক তৎপরতা ও কার্যকরী সিদ্ধান্তের মাধ্যমে দ্রুতই শেষ হবে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ। শিক্ষার্থীরা পাবে তাদের কাঙ্ক্ষিত আবাসন সুবিধা, এমনটাই প্রত্যাশা। আতিক মেজবালগ্ন, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর দূতাবাস বা কনস্যুলেট স্থাপনের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া নাগরিকের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপের বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম বাংলাদেশে না থাকায় তাদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে। এতে বিপুল অর্থ ও সময় অপচয় এবং বাংলাদেশ রেমিটেন্স হারাচ্ছে বলে অভিযোগ করা হয়। সংকট সমাধানে 4 দফা প্রস্তাবনা দিয়েছে ঐক্য পরিষদ। হালকা শীতে অপরূপ সাজে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন। দেশি বিদেশি পর্যটকের পদচারণায় এখন মুখর এই ম্যানগ্রোভ বন। ঘুরে ঘুরে দেখছেন সুন্দরবনের বৈচিত্র্যময় পরিবেশ। প্রকৃতিতে মাঝ হেমন্ত, কিন্তু শীতের ভরা মৌসুমের মতোই সুন্দরবনে পর্যটকদের আনাগোনা। বৈচিত্র্যময় পরিবেশ দেখতে সুন্দরবনের গহীনে রোমাঞ্চকর ভ্রমণে দিন দিন আগ্রহ বাড়ছে ভ্রমণ পিপাসুদের। ঘুরে বেড়াচ্ছেন জাহাজে। করমজল পর্যটন কেন্দ্রের ফুড টেইলার, ওয়াচ টাওয়ার, কুমির, হরিণ, বানর ও বিলুপ্ত প্রায় কচ্ছপ সহ বিভিন্ন পশু পাখি আর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ সবাই। বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী জায়গা সুন্দরবন, এখানে আসতে আসলে ভালো লাগে। তো আমাদের পরীক্ষা শেষ হলো মাত্র, সেমিস্টার ব্রেক, তাই ঘুরতে আসলাম, ভালো লাগছে। পরিবেশ উপভোগ করার জন্য আসছি। ভিড় বাড়ছে কটকা, কচিখালী, হরিণ পয়েন্ট, দুবলারচর, হারবাড়িয়া সহ সুন্দরবনের অন্যান্য স্থানেও। চাপ সামলাতে হিমশিম বন বিভাগের কর্মচারীরা। সুন্দরবনে পর্যটক বাড়ায় বাড়ছে রাজস্ব আয়। এখন কিন্তু পর্যটক অনেক বৃদ্ধি পাচ্ছে, আর পুরো শীতকাল যখন আসবে, অর্থাৎ আগামী নভেম্বরের শেষের দিকে এবং ডিসেম্বরে থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত মোটামুটি কন্টিনিউয়াস পর্যটক যেভাবে আসে বৃদ্ধি পাচ্ছে, এরকম বৃদ্ধি পাবে। আমরা আশা করছি এবছর পর্যটক অন্যান্য বছর তুলনায় বেশি হবে এবং ইনশাল্লাহ যদি পর্যটক বেশি হওয়ার অর্থ রাজস্ব বাড়বে। সুন্দরবনে পর্যটকদের ভ্রমণ নিরাপদ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।